দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে কিংবা এই গরমে গা ঘেঁষে ঘেঁষে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ। রসের ভারীতে টই টই ভয়া গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর। আমাদের বিভাগ রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে রসে ভরা রসমুজির ঘ্রাণ, চরণচলে ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। দর্শক মণ্ডলী, এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্র ছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী। কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী। আমার সুখ পরাণের পাখি কারাস মানে এখন আমি চাইয়া দেখি, শূন্য খাসা পইরা রইল দিয়া গেলা ফাঁকি, শূন্য খাসা পইরা রইল দিয়া গেলা ফাঁকি, সুখ পরাণের পাখি কারাস মানে এখন আমি চাইয়া দেখি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। পিঙ্কি চলে এলাম ভালোবাসার বাংলাদেশ নিয়ে। বৃহস্পতিবার রাত 11টায় চলে এলাম। প্রতি বৃহস্পতিবারের মতোই কিন্তু আজকের রাতটা আপনাদের নিশ্চয়ই ভালোভাবে কাটবে, কারণ ভালোবাসার বাংলাদেশ শুরু হয়ে গিয়েছে। নতুন একটি গল্প, নতুন একটি গেস্ট এবং আগের সেই গুরু আমাদের সাথে আছেন এবং পিঙ্কি তো আছি আপনাদের সাথে। 016-01841-904-904। আগেটাই বলতি, নাম্বারটা পেয়ে যেতাম আমরা। সবাই বলে যে বাবলি টাইপ মেয়েটার নাম্বারটা যদি একটু পেতাম, একটু গল্প করতাম। তো শেষ করলি না কেন? 016 দেন বল। 904-904 01841-904-904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ, টেক্সট মেসেজ করে কিন্তু আপনারা জানিয়ে দিতে পারেন আপনাদের মনের কথাগুলো, যেগুলো জানালে আপনারা আমাদের স্টুডিওতে এসে আপনাদের গল্পও বলতে পারবেন। আর এই মুহূর্তে আমরা তো লাইভে আছি facebook.com/ilovethakafm পেজে আমরা লাইভ হয়ে আছি। সেটা বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও করে ফেলতে পারেন। আর আমরা তার পাশাপাশি ইউটিউব চ্যানেলেও কিন্তু আমরা লাইভে আছি। তো আর কথা না বাড়িয়ে চলে যাব সরাসরি গুরুর কাছে, তারপরে গেস্টের কাছে। ওকে, সো আপনাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা এই ক্যামেরা থ্রু দিয়ে আমাদের চোখে চোখ করে রেখেছেন বিধায়। এবং সত্যি কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নাই। কত যত্ন করে তাকালে সত্যিকারের দেখা বলে, সেটা আপনাদের চোখে চোখ রাখলে আমি টের পাই। আর কত যত্ন করে কারো কথা শুনলে সত্যি করে কথা শুনতে পারাটা বলে। আপনাদের যখন আমি কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে আমাকে শোনেন, তখন এই শ্রবণ ইন্দ্রিয় বা শ্রবণের যে ব্যাপারটা, সেটা সত্যিকার অর্থে আমার কাছে সত্যিকার অর্থে পূর্ণতা পায়। আর কীভাবে কত যত্ন করে কাউকে ভালোবাসলে সত্যিকারের ভালোবাসা বলা যায়, দীর্ঘ এত বছরের লেগেসি সেটা প্রমাণ করেছেন যে ভালোবাসা বাংলাদেশ বা ঢাকা এফএমের সাথে আপনাদের এই কানেক্টিভিটির মাধ্যমে। এই যে প্রীতি করতেছি না, এই যে মিষ্টি মিষ্টি রসায় রসায় কথা বলতেছেন, এগুলো এখন খায় না। আমি একটা লেভেল পর্যন্ত উপস্থাপক হিসেবে যেতে পারি, বাট উপস্থাপকের ইনস্টিটিউশন যদি কাউকে চিন্তা করেন, উপস্থাপনা যদি নেক্সট লেভেল কাউকে চিন্তা করেন, সেটা আনডাউটেডলি হানিফ সংকেত। আর অবাক করা ব্যাপার, একজন পারফর্মার বা একজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে দেখে আমি মাঝে মাঝে গুলায়ে ফেলছি, অনেক সময় চোখ বন্ধ করে শুনবার চেষ্টা করেছি আদৌ হানিফ সংকেত বলতেছে নাকি তার হয়ে তার আত্মা কথা বলতেছে। এই ছেলেটাকে পরিচয় করিয়ে দেওয়ার কোনো নহবত নাই, আমার দৃষ্টতাও নাই। অসম্ভব ভালোবাসা, অনেক শ্রদ্ধা এবং অনেক ভালো লাগার সাথে আমি আপনাদেরকে সেই ছেলেটির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। রঞ্জু মিয়া। রঞ্জু, অসম্ভব শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে স্বাগত জানাচ্ছি। অসংখ্য আপনাকে ধন্যবাদ। যে মানুষটার কথায় রেডিওতে শুনতাম, ভিডিওতে দেখতাম, আপনি আজকে আমার সামনে। এটা আমি এটার কোনো ম্যাটারই করে না। রাদার আমি একটা জিনিস বলি বাপ, এই জায়গাতে আসার জন্য, যেমন আমি বহু বছর আমি ডিবেট করেছি, একসময় ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়ন ছিলাম। ভালো ভালো ইনস্টিটিউশন, ভালো ভালো জায়গাতে আমার কোর্স বা ভালো ভালো কোম্পানিতে, দেশের সেরা কোম্পানিতে কাজ করে নিজেকে ফ্লারিশ করার চেষ্টা করেছি। আমি যদি 10 হই তাহলে তুমি 10 কোটি, কারণ তোমার একার রাস্তা তুমি একা তৈরি করেছো। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। একদম কলিজা ঠান্ডা করে একটা হাত দিয়ে তো চাইপা ধরে আর কি। তোমার পথ অনেক গর্বের, তোমার পথ আগুনের মতো। তোমাকে দেখে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে থাকা খেটে খাওয়া মানুষজন, যারা হয়তো দুঃখ বোধ করে যে আমার বাপ কেন কৃষক হইল বা দিনমজুর হলো,
যে বাপ অ্যাটলিস্ট তুই আমাকে একটা নাম দিতি, আমি কেন গুলশান বনানীর ওই বড় ঘরে জন্ম নিলাম না? তাদের জন্য বড় শিক্ষা তুমি বাচ্চা, যে একার রাস্তা একা তৈরি করেছে, যে এই প্রত্যন্ত অঞ্চল থেকে দেখিয়ে দিতে পারছে যে হ্যাঁ, যদি ভেতরে এরকম তাকুত থাকে, জোর থাকে, মনের যদি আকাঙ্ক্ষা থাকে, চেষ্টা থাকে, সে আগুন ঝরাইতে পারে। আমার রঞ্জু মেয়ে এটা। আমি যদি এক হই, আমার রঞ্জু 1 কোটি। আমার বাপ দাদা 14 পুরুষ পিছনে লাইগা আমাকে একটা জায়গায় হয়তো দাঁড় করাইছে, তাই এরকম রসায় কথা কই। আর তুমি একার রাস্তা একা তৈরি করছো। জমিনে তুমি, উপরে ছিল তোমার আল্লাহ। আমি তোমার এই কষ্টের কথা শুনতে চাই, ওই জার্নি জানতে চাই। তুমি আমার চাইতে অনেক সেরা বাপ। আমি ক্লাস 6 থেকে পড়াশোনা করার সামর্থ্য তার আগে হয়েছে। একটু কষ্ট করে একটু তোমার আজকের এই এনভায়রনমেন্ট সম্বন্ধে একটু কথা বলবে হানিফ সংকেতের টোনে, তার মানুষ বুঝতে পারবে, রিলেট করতে পারবে। এটাই সেই রঞ্জু মেয়ে, প্লিজ। আচ্ছা, দর্শক মণ্ডলী, শহর কিংবা গ্রামে, গ্রাম কিংবা শহরে, কিংবা এই গরমে গা ঘেঁষে ঘেঁষে আজকের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি সাধুর সম্ভাষণ। রসের ভারীতে টই টই ভয়া গানের সুর, নাচে গানে ভরপুর, শিল্পীর কণ্ঠে ভয়া গানের সুর। আমাদের বিভাগ রংপুর বিভাগের মোট 8টি জেলা, তার মধ্যে আমার জেলা হচ্ছে রসে ভরা রসমুজির ঘ্রাণ, চরণচলে ভুট্টা মরিচ, গাইবান্ধার প্রাণ। দর্শক মণ্ডলী, এখানে উপস্থিত আছেন অনেকে ছাত্র ছাত্রী, অনেকে আবার নেতা নেত্রী। কয়েকদিন পরে আপনারা হবেন বিয়ের পাত্র পাত্রী। বাহ, চমৎকার চমৎকার। এই জিনিসগুলো মাঠে ঘাটে প্রান্তরে বিভিন্ন জায়গা থেকে রঞ্জু এইভাবে কমিউনিকেট করতেন হানিফ সংকেতের টোনে। অনেকে অনুকরণ করে, যেটাকে আমরা মিমিক্রি বলি, কিন্তু ও যেন হানিফ সংকেতের সোলটাকে যেন ধারণ করে যখন সে ডেলিভারি দেয়। এই জন্যই আপনারা এত বেশি পছন্দ করেছেন এই ছেলেটিকে, এত বেশি সাপোর্ট দিচ্ছেন। আমরা চাই যে আরও বেশি সাপোর্ট পাক। আমাকে করেন, আমার যেটা বাইর করে দেবে এরা। এই যে বিয়সী মাঝে কম ছিল, বাঁকা চোখে তাকাইতো আমার দিকে, শুধু আমার পরিচয় একটু করি। আমি জানি যে লক্ষ লক্ষ ভিউ হচ্ছে, আবার বলতেছে হ্যাঁ ঠিক আছে, সব ঠিকঠাক। সেজন্য আমাকে করেন, আমাকে যদি 1 করেন, একে 1 লাখ করবেন সাপোর্ট। কারণ এই ছেলেগুলো শূন্য থেকে শেখরে যাওয়ার গল্প তৈরি করছে। ওকে বাবজান, শুনতে চাই তোমার ক্লাস 5-6 পর্যন্ত পড়ার কথা বলছিলে, তারপর? আমি যখন ক্লাস 6 থেকে পড়াশোনা আমার বন্ধ হয়, তারপর বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আমি। বাবা কি করতেন? বাবা আমার জন্মের আগ থেকে সিলভারের পাতিল বিক্রি করতেন। সিলভার পাতিল, জি, ফেরি করতে হতো ওটা। হ্যাঁ, আচ্ছা। পাশাপাশি আমাদের এলাকায় একটা চায়ের দোকান ছিল, আচ্ছা। মনোহারি দোকান। মনোহারি। তারপর দাঁড়িয়েপুরে হয়। পড়াশোনার পরে আমি বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ছিলাম, মাঝে মধ্যে ঢাকায় আসতাম। 5-6 এর পরে তাহলে আর টাকার অভাবেই পড়ালেখাটা চালিয়ে যাওয়া যায়? হয়তো টাকার অভাবে হয়নি, বা আমার পরিবারের জন্য বা আমার নিজের জন্য আচ্ছা। কোনো একটা কারণবশত পড়াশোনা বন্ধ হয়ে যায়। কাজের মধ্যে ঢুকতে হলো। হ্যাঁ, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত হই। এই কাজগুলো করতে আমি আবার ক্রিকেট অনেক পছন্দ করতাম। আচ্ছা। যদিও পড়াশোনা করতাম না, আমাদের এলাকা এমন একটা এলাকা ছিল যে গাইবান্ধা জেলার মধ্যে ক্রিকেট খেলার আতুর ঘর। হ্যাঁ, মানে বিকেল হলেই কে যেন মাইকে অ্যানাউন্স করতেছে মাঠে আসতে হবে, খেলতে হবে, না খেললে বাড়ির বের হওয়া যাবে না, ওকে, এরকম। তো আমি সেই সময় খেলাধুলা করতে মানে এমন একটা পর্যায়ে খেলার লেভেলটা চলে আসলো যে আমি এমন একজন টেপ টেনিস খেলোয়াড় ছিলাম যে প্র্যাকটিস ছাড়াই 1st ডিভিশন 2nd ডিভিশন কার্ড সেট খেলছি, এবং 3-4টা ডিস্ট্রিক্ট হচ্ছে খ্যাপ খেলে বেড়াইছি ক্রিকেট। তো দুনিয়ার খ্যাপ আর দুনিয়ার টাকা। জি জি। রুবেল যেমন মাসে মনে হয় 20 লাখও কামায় সিজনে। জি, তখন হয়তো টাকার অ্যামাউন্টটা কম ছিল, তখন প্লেয়ার প্রতি রুবেল নয়, ছেলেটা রুবেলই তো মনে হয়। আমি সব দিকে তো খেয়াল রাখি, ভারতেও যাই খেলতেও টেপ টেনিস। এখন বর্তমানে টেপ টেনিসের মধ্যে শুক্কুর আলী, তারপরে হচ্ছে হেলিকপ্টার বাবলু, জি জি এই যে জি। তো এই খেলাধুলার পাশাপাশি আমি কি করতাম, ওই যে ফুটবল খেলা, ক্রিকেট খেলা ধারা বিবরণী দিতাম আর কি, যেখানে টুর্নামেন্ট হয় সেখানে গিয়ে ধারা বিবরণী দিতাম। তুমি কিন্তু মেসির ভক্ত, আর্জেন্টিনা সাপোর্টার না? আমি নেইমার। মেসির যে হ্যাটট্রিক দিছে ওইটা সম্বন্ধে একটু বলো, একটু তোমার। মেসি প্লেয়ার হিসেবে আসলে প্রশংসার দাবিদার, এবং আর্জেন্টিনা ভালো খেলে এটাও একটা প্রশংসার দাবিদার। কিন্তু যারা আর্জেন্টিনা সাপোর্টার, কি এই টোন ব্যবহার করো যে এইভাবে কথা বলা? আমি ওটা খেলা না ওটা খেলা চললে দিতে পারি আর কি। আর মেসি আর্জেন্টিনা দল হিসেবে ভালো, মেসি প্লেয়ার হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু যারা বাংলাদেশের সমর্থক আর্জেন্টিনা করে তারা একটু বেশি বাড়াবাড়ি করে। আচ্ছা, আপনি কি? আচ্ছা, নেইমার এই জন্য এগুলো কথা বলবে, ঠিক আছে। ওকে, তাহলে বলতেছিলে যে ধারা বিবরণীতে তখন ওই টোন ব্যবহার করো না? না, জি। আচ্ছা, তুমি নরমালি ভাবে ধারা বিবরণী নরমাল ভাবেও দেই, এবং আমাদের চৌধুরী জাফরুল্লাহ সারাফাত ওনার মতো ট্রাই করছিলাম এক সময় খেলায়। একটু ডেমো হয়ে যাক চৌধুরী জাফর সারাফাত। সুপ্রিয় দর্শক, এখন খেলার মধ্যাহ্ন বিরতি।
আর এই বিরতির সময় কথা বলবো এককালের নন্দিত প্রখ্যাত জনপ্রিয় সুপ্রিয় মাঠ কাঁপানো প্লেয়ার আমিনুল ইসলাম বিপ্লব, মানে এই কথাটাই শুধু মনে আছে। এবং আরও এমনিতে স্বাভাবিকভাবে খুব অনার্গল বলতে পারি আমি, আবার মাইকে বা হচ্ছে উপস্থাপনা করতে ধরলে কথা অনার্গল 2-3 ঘন্টা আমি বলতে পারি। ওকে। এবং ক্রিকেট খেলার যে কোন শটের সময় কোন ইংলিশ বলতে হবে এটা বলতে পারি, কিন্তু ওটা মানে বুঝি না। কিন্তু আমি খেলছি তো এক সময়, মানে ওইটা ইংলিশটা বলতে পারি যে আসলে কি শট হবে, কাভার ড্রাইভ। হ্যাঁ, ডেমো শুনে এটারও মানে না বুঝলেও বাট যেমন- মানে আছে এবং ডেলিভারি করে দাও। Oh my goodness, fantastic shot, what a beautifully done this time। মানে এই যে শট খেলে 4 মারে, মানে এগুলো আমি বলতে পারি, কিন্তু আসলে আপনি যে আমাকে ব্যাখ্যা চান এটার মানে কি আমি ওটা ব্যাখ্যা দিতে পারবো না। কিন্তু কন্টিনিউ করো রঞ্জু, এটা কন্টিনিউ করো। কিন্তু হচ্ছে কোন শটের সময় কোন ইংলিশ বলতে হয় এটা জানি, যে আমি নিজে খেলছি তো ব্যাটিং একসময়। করলে যখন একটা ভালো সিক্সার মারে তাহলে হ্যাঁ ওকে একটা পুল শট করলো, হ্যাঁ। ওটা 6 হয়ে গেছে, টেন্ডুলকার ব্যাটিং এ আছে। হ্যাঁ আচ্ছা, মানে যদি সামনে খেলা চলতো তাহলে হয়তো বলতে কিছু একটা পারতাম। তোমার মতো করে তুমি বলো, অসুবিধা নাই। Fantastic shot, what a far hitting, big one, oh my goodness, the another one, the another 2 back to back, মানে ব্যাক টু ব্যাক যখন ছক্কা হয় এটা পারি আর কি। ওকে 6 ছক্কা মারছে, এই কি নাম ওর? 6 ছক্কা মারছিল যে এটা তো কি? হয়ে গেল। কি সিং জানো এটা কি? কোন সিং? ওহো ধোনি, বলো ধোনি। না 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 6 ছক্কা বাংলাদেশের? মারছিল ইন্ডিয়ার যে যুবরাজ। হ্যাঁ 6 ছক্কা মারছে। এখন আসবে না ওইটা, যতটুকু যদি যতটুকু সামনে থাকতো। যতটুকু এই যতটুকু মনে হয়। করেন না যে দারুণ সামনে হচ্ছে, খেলা হ্যাঁ। চলতেছে। 6টা ছক্কা মারছে যুবরাজ সিং, সেলিব্রেট করতেছে, একটা বল হারায় গেছে মাঠের বাইরে। ছক্কা নাম্বার 1, ছক্কা নাম্বার 2, ছক্কা নাম্বার 3, মানে এরকম অনেক বলতে পারবো। ওর সাউন্ডই তো দারুণ করে। হ্যাঁ মজার ব্যাপার যে তুমি বুঝতেছো না যে কি বলতেছো, বাট তুমি ডেলিভারি দিয়ে যাচ্ছ। জি জি জি। কাম অন। ওকে তারপর রঞ্জু বলতেছিলে যে আমি ধারাবিবরণের সত্ত্বেও আমি ইউজ টু হয়ে গেছি। আচ্ছা, তারপর হচ্ছে হঠাৎ করে একটা মানে বিভিন্ন পেশায় কিন্তু ছিলাম আমি। হঠাৎ করে একটা টুর্নামেন্ট হয়, সেই সময়টা তো খুব কষ্টের ছিল, রাইট? হ্যাঁ কষ্টের ছিল, মেনে নিতে হয়েছে আর কি। Okay. একটা টুর্নামেন্টের সেমিফাইনাল এবং ফাইনাল খেলা আমাকে ধারা বিবরণী দেওয়ার জন্য নিয়ে যায়। নাম হচ্ছে কেমন দিত রেমুনারেশন, টাকা কেমন? আমি আসলে কোনো টাকার বিনিময়ে কোথাও যাইতাম না, তারপরে এমনি চলে যেতে মানে বললো? ধারা বিবরণীগুলো জায়গা আর কি। খেলাধুলা করতাম, হয়তো যেমন খেলা যেমন বাজেট তেমন হতো, সেটাতে সংসারও চলতো না, নিজের পকেট খরচ এরকম চলতো আর কি। তো ওই টুর্নামেন্টে ধারা বিবরণী দেওয়ার জন্য যাই, মেহেদি হাসান মুন্না নাম, যার মাধ্যমে আমার পেজ খোলা বা আইডি খোলা। তো ও 2 দিন আমার ধারা বিবরণী দেখার পর বলতেছে, ভাই আমি তো ফেসবুক কি জিনিস ইউটিউব কি জিনিস বুঝতামই না। কোন সনের কথা এটা, কোন বছর? এইটা আপনার 2017 আচ্ছা, এরকম প্রথম হবে। দিকে। ওকে। হ্যাঁ, তখন ওই মেহেদি হাসান মুন্না বললো, ভাই আপনার টোন অনেক সুন্দর, আপনি একটা পেজ খোলেন। আমি বললাম পেজ আসলে কী জানি, আমি তো বুঝি না। আচ্ছা আপনি আসেন, আপনাকে খুলে দিব। তো আমাদের দাঁড়িয়াপুরে একটা টুর্নামেন্ট হয়, গাইবান্ধা জেলার মধ্যে অনেক পপুলার, দাঁড়িয়াপুর প্রিমিয়ার লিগ ডিপিএল। তো ওই টুর্নামেন্টে 2 বেলা খেলা হতো, সকালে একটা বিকেলে একটা। তো আমি আবার কমিটিতেও ছিলাম, মানে ওই বিপিএল টুর্নামেন্টটা হচ্ছে আমাদের মাধ্যমে হয়েছে। আমি আখিউল এবং আমার ফ্রেন্ড একটা, আর আমার চাচা একটা রানুল হাবিব শিবার, আমরা প্রথমে ডিপিএল শুরু করি। পরে ডিপিএলটা এত বড় মাত্রায় চলে যায়, তো সেই প্রথমে একটা সকালে একটা খেলা হয়, দুপুরে একটা, বিকেলে একটা খেলা হয়। দুপুর টাইমটা কী করছি যে একটা আমার ভাইয়ের ভাঙ্গাচোরের স্যাম্পনি ফোন ছিল, ওইটা মাঝে মধ্যেই নিতাম আর কি। একদিনে লাইভে আসছি, দেখি আমার প্রোফাইলে একটা 2015 সালে খুলে দিয়েছিল টিপু নাম। তো ও নাম দিয়েছিল নাট্যকর্মী রঞ্জু। তার আগ থেকে আমি নাটক করি, পথ নাটক, মঞ্চ নাটক, উদিসি। হ্যাঁ উদিসি করতাম আমি, যদিও পড়াশোনা ছিল না কিন্তু উদিসির সঙ্গে যুক্ত ছিলাম। আমি পথনাটক অনেক করছি, মঞ্চ নাটকও 2টা করছি এবং গণসঙ্গীত করছি, গণজাগরণ মঞ্চে আসছিলাম। একদম মানে আর্লি এজ থেকে সব ক্রিয়েটিভ পার্ট বা কালচারাল পার্টের মধ্যে। জি, আমি কেন্দ্রীয় শহীদ মিনারেও আসছিলাম, ঢাকা গণজাগরণ যে মঞ্চ, ওখানেও আসছিলাম। তো এই যে পেজ পরে খুলে দিল, একদিন লাইভে আসছি, দেখি যে 400-500 ভিউ হচ্ছে। তা আমি তো 400-500 ভিউজ তো তখন অনেক। তো তারপরে পেজটা খুলে দেয়, আমার কিন্তু ফোন কেনারও সামর্থ্য ছিল না। পরে বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে 10 মিনিট 1 ঘন্টা 40 মিনিটের জন্য ফোন নিয়ে ভিডিও বা লাইভে আসতাম আর কি। তো এক পর্যায়ে আমাদের এলাকার 2জন চাচা, 2টা ভাই বন্ধু সবাই মিলে বলতেছে যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান অনেক ভালো, তো আমরা তোকে একটা চেয়ারম্যানের কাছ থেকে ফোন নিয়ে দিব। তো চেয়ারম্যানের কাছে আমরা 8-10 জন যাই, যাওয়ার পরে কথাবার্তার চেয়ারম্যান হিসেবে আমার চাচা হয় আমার এলাকার মধ্যেই আর কি, খুব ভালো মানুষ। এবং উনি
ওনাকে বলার পর 10-15 দিনের মধ্যে আমাকে একটা ফোন কিনে দেয় অপ্পো A15 আচ্ছা, তখনকার সময়। বুঝছি। তো সেই ফোন দিয়ে 7-8 মাস আমি যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, খেলা হয়, আমি গিয়ে 4-5 ঘন্টা করে লাইভ করতাম। কেউ আমাকে ডাকতেও না, আমি নিজে চেয়ে যেতাম। 4-5 ঘন্টা 4-5 ঘন্টা এইরকম ধারাই বনে দিতাম। অনেক ভিউজ, মনে করেন যে সেই সময় 15,000, 12,000, 10,000, 7,000 করে ভিউ হয়, তখন তো অনেক ভিউজ এইটাই। তো লাইভ করতাম, কেউ বলতো না এক কাপ চা খাবা 10 টাকা নেই। এই 2-4 কিলো জায়গা হেঁটে হেঁটে গেছি লাইভ করে, আবার রাত 2টা-3টার সময় আমি একা একা হেঁটে হেঁটে আসছি। তো এভাবেও কাজ হচ্ছে না, এরকম করতে তারপরে আমাদের এলাকার কয়েকজনকে নিয়ে মাঝে মধ্যে ফানি ভিডিও করতাম, উদ্দেশ্যমূলক ভিডিও করতাম। করার পাশাপাশি আর কাজ হচ্ছে না, বিভিন্ন প্রোগ্রামে আমাকে ডাকতো, কেউ 50 টাকা দিত, কেউ 100 টাকা দিত। তো ওই ফোনটা দিয়ে আর কাজ হয় না, যে এটা দিয়ে আর সম্ভবই না। তারপর কি করলাম, আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের কাছ থেকে আমি মেসেঞ্জারে ফোনের মাধ্যমে বললাম আমি একটা ফোন কিনবো, আমাকে সহযোগিতা করতে হবে। এরকম করে করে 10-15 জনকে বলছি আমি। তো বলার পর ঢাকায় আসি আমি হচ্ছে 1500 টাকা নিয়ে পকেটে। আসার পর 2 দিন লাইভ করছি, ভিডিও করছি, মেসেঞ্জারে কথা বলছি, বলার পরে যে আমাকে টাকা দিতে আমি ফোন কিনবো। 48 ঘন্টার মধ্যে 3 দিন 4 দিনের মধ্যে প্রায় 37,000 টাকার মতো হয়েছিল। আরে বাবা, হ্যাঁ, তো ওই টাকা দিয়ে আমি একটা ফোন কিনে নিয়ে যাই, স্যামসাং নোট 9, স্যামসাং গ্যালাক্সি নোট 9। আরে বাবারে, বুঝছেন? নিয়ে যাওয়ার পর আমরা সবাই কয়েকজন মিলে আমরা উদ্দেশ্যমূলক ভিডিও বানাই, যেখানে পাতা খেলা হয় আমি গিয়ে লাইভ করি, দূরে দূরে লাইভ করি। তখন তো ওই এলাকার মধ্যে আমি মনে হয় একাই কন্টেন্ট ক্রিয়েটর। হ্যাঁ, লাইভ টাইপ করতাম। তো তার পাশাপাশি হচ্ছে আমি আমাদের যে আশেপাশে যে এলাকার যারা শিল্পী আছে গান বলে, এরকম করে আপনাদের মতো করে গেস্ট নিয়ে আসতাম। ওই প্রোগ্রামটা চালানোর জন্য বিভিন্ন চায়ের দোকান, পানার দোকানদারের কাছ থেকে 50 টাকা, 10 টাকা, 20 টাকা করে করে 250-300 টাকা হতো। এটা দিয়ে আমি আবার প্রতি শুক্রবার বা শুক্রবার করে আমি লাইভ করতাম, আধা ঘন্টা 1 ঘন্টা করে তাদের গান শুনতাম, হ্যাঁ, মানুষকে শোনাতাম আর কি। তো ফোন কিনে নিয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা হচ্ছে উদ্দেশ্যমূলক ভিডিও, ফানি ভিডিও করার সময় একটা পর্যায়ে যখন আমার পেজের মনিটাইজেশন আসলো, 10,000 ফলোয়ার, 3-4 মাস ভালোই চলতেছে। যখন মনিটাইজেশন হওয়ার পরে 7-8 মাস পর 10,500 টাকা, 700 টাকা আসে আমাদের প্রথম পেমেন্ট। তখন আবার ফলোয়ারও হচ্ছিল 29,000। তখন একটা পর্যায়ে যারা আমার সঙ্গে কাজ করতো তারা বলে কোনো একটা মাধ্যমে তারা আমার কাছ থেকে মানে আলাদা হয়ে যায় আর কি। টাকা পয়সা 200, 400, 500 করে ভাগ করে নেওয়ার পর আলাদা হয়ে যায়। পরে ওই 1 মাস পরেই হচ্ছে আমার একটা লাইভ 4 মিলিয়ন যায়, একটা তেলের ভিডিও হচ্ছে 8 মিলিয়ন যায়। তো লাস্ট পেমেন্ট, পরবর্তী মাসের পেমেন্টটা পাইছিলাম হচ্ছে 73,000 টাকা। তো এই যে ওরা আমার কাছ থেকে আলাদা হয়ে চলে গেল, অনেক বাধা বিপত্তি, বিভিন্ন জনের বিভিন্ন কথা, পেজ আউট হয়ে যাবে, কপিরাইট, এটা মানে বিভিন্ন হুমকি দামকে। আমি পুরো মানে এমনিতেই তো একা মানুষ, আমার আসলে পরিবার থেকে সাপোর্টও নাই বা কোনো কিছু নাই, পড়াশোনাও নাই, তেমন বন্ধুবান্ধব একটা বড় সার্কেলও নাই। যারা 2-4 জন আছে তারা হয়তো এরকম। তো আমি 7-8 দিন কোনো কাজ করি নাই, কাজ না করে বসেছিলাম যে আসলে একাই কী করা যায়। আমরা একটা সময় কী করতাম যে সবাই মিলে এক জায়গায় হয়ে ঢোল, তবলা, জিপসি দিয়ে গীতগুলো বলতাম, বিয়েবাড়ির গীত, আঞ্চলিক যে এখন অনেক পপুলার আমার মাধ্যমেই উত্তরবঙ্গে। এখন ওই গীতগুলো আমরা আর করতে পারতেছিলাম না। তো এই যে আব্দুর রৌফ নামে একজন মামা আছে, উনি বড় একজন ইউটিউবার। তো উনি আমাকে একদিন হঠাৎ করে ফোন করে, মামা তুমি তো ওই গীতগুলো ভালো করো, তুমি আমাদের একদিন স্টুডিওতে আসো, তোমার কয়েকটা গীত আমরা রেকর্ড দিব। তো 3টা গীত রেকর্ড দেওয়ার পরে চলে আসছি। চলে আসার পরে উপরে 3 দিন 3টা পোস্ট করছি, যেটাই ছাড়ি সেটাই মিলিয়ন যায়। তারপর এটার বাইরে আর কি করতে পারি আমি? আমার বাড়ির সাইডে একটা ব্রিজ আছে, সেই ব্রিজে আমি গেলাম, যাওয়ার পরে একটা হচ্ছে আমার ক্যামেরা ধরারও কিন্তু লোক ছিল না। এখন পর্যন্ত আমার কোনো নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নেই। তো আমি একটা দেখছি ব্রিজের নিচে মাটিতে দাঁড়ানো এরকম আর কি, সামনে ব্রিজটা, ওইটা অনেক পরের ভিডিও, মানে প্রথম ভিডিও হানিফ সঙ্গে ছাড়ের মতো। তো ওই ভিডিওর মধ্যে হচ্ছে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রাখছি, আমি উপস্থাপনা করছি হানিফ সঙ্গে ছাড়ের মতো 20 সেকেন্ড। তারপরে হচ্ছে যে গম্ভীরা হয়, নানা নাতি, ওইটার একটা। তারপরে হচ্ছে ঢাকায় আসলে মানুষ কিভাবে সম্মুখীন হয়, বিভিন্ন এই 4 মিনিটের মধ্যে 7-8 প্রকার অভিনয় ছিল ওই ভিডিওর মধ্যে। তো ওই ভিডিওটা আপলোড করার পরে আমি এক জায়গায় গীতের ভিডিও করার জন্য গেছি। তো সেখানে যাওয়ার পর হচ্ছে আপনার দেখি যে আমি ফেসবুকে ঢুকে দেখি যে 20 মিনিটের মধ্যে 2K লাইক, 40,000 ভিউজ। আমি তো মানে সেই নাচানাচি শুরু করছি যে এটা কিভাবে সম্ভব, যেখানে 4-5 দিনে ভিউ হয় 7,000, 8,000, এটা আবার 20 মিনিটে 40,000 ভিউ। তো 24 ঘন্টার মধ্যে ওটা 4 মিলিয়ন যায় ভিউজ। তো তখন থেকে
স্যারকেই শুধু অনুকরণ করছি, যে যেখানে যাই আপনার হচ্ছে ওই জায়গা অনুযায়ী আমি আবার কোনো স্ক্রিপ্ট তৈরি করতে পারি না, বা স্ক্রিপ্ট আগে থেকে লিখে নিয়ে যাবো ওইটা আবার বলবো এটা পারি না। ধরেন এক জায়গায় গেছি, ওই জায়গা অনুযায়ী 20-30 সেকেন্ড আমি একটা উপস্থাপনা করি, তো করার পর ওইটা আবার আর একটা পার্ট নেই, নিয়ে এক জায়গা করে সুন্দর করে একটা ভিডিও বানাই। 2-3টা ভিডিও করলাম, দেখি যে অনেক ভিউজ হয়, 7 লাখ 8 লাখ 5 লাখ 4 লাখ হয়। পরে কী করি, আমাদের গাইবান্ধার মধ্যে যে সকল দর্শনীয় স্থান বলি আমরা বা বিনোদন কেন্দ্র, এগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে স্যারের মতো যেভাবে উপস্থাপনা করে ওইভাবে উপস্থাপনা করে করে আপলোড করি, অনেক ভিউজ। এখন আমি যে এক জায়গায় ভিডিও করতে যাবো 200-400-500 টাকার দরকার, আমার ওইটা সম্ভব না। আবার ওই শুভাকাঙ্ক্ষীদেরকে মেসেঞ্জারে নক দিয়ে, ভাই আমি ভিডিও করতে যাব, আমার টাকা নাই। কেউ হয়তো মনিটাইজেশন থেকে যে টাকা আসতেছে ওগুলো, ওইটা তো মানে গ্যাপ দিয়ে আর কি, আচ্ছা গ্যাপ দিয়ে 4 মাস, তখন তো আমার বেশি ভিউজ না, 4-5 মাস পর পর টাকা 10,000-12,000 টাকা বের হয়েছিল। মানে এইটা হচ্ছে মাঝের শুরুর, মানে চলতে গিয়ে সমস্যা হচ্ছে, বাট 3-4 মাস পরে হয়তো টাকা আসছে, তাও 10 থেকে 12,000 এর। হ্যাঁ হ্যাঁ ওকে। তো পরে এই গীতগুলোর ব্যাপার হচ্ছে, গীতগুলো কি করলাম, গীতগুলো যখন ভাইরাল হলো আর কি, তো মানে সবচেয়ে কোন গীতটা বেশি ভাইরাল হয়েছে? আমার 3টে গীত, ভাগিনা গেছে গাইবান্ধা, খাটো সেঙ্গির নাটক বেশি, তিস্তা নদীর চিকনবালা বালা, আপনার হচ্ছে গীতটা গাই কে? আমি গাই। ওই তো শুনি গায়। একটু। একটা, হ্যাঁ একটু আমি অনেক জোরে জোরে বলি কিন্তু, হ্যাঁ কোনো সমস্যা নাই। আমাদের তো স্পেশাল প্রোটেকশন দেওয়া এর আগে থেকে জানা যায়। ভিডিও ভালো লাগবে না। ওকে। আরে ভাগিনা গেছে গাইবান্ধা, আরে কিনিয়া আনছে ভাগনা কলার কান্দা, আরে সেই কথা যেন তোমার মামা শোনে না, ও দয়ার ভাগিনা। এই শুধু গাইবান্ধার গান, এইটা আবার চিলমারি আছে, কুড়িগ্রাম আছে, বিভিন্ন জেলা আছে। পাওয়ার হাউস। বাহ। ভাগিনা গেছে আমি চিলমারি, আমাকে নিয়ে ভাবতেছি যে কোন জায়গা থেকে ভয়েসটা বাইরে হচ্ছে। আচ্ছা, ভাগিনা গেছে চিলমারি, কিনিয়ে আনছে নাল শাড়ি, সেই না শাড়ি আমার মনত ভরে না, ও দয়ার শুনি ভাগিনা। শুনি শুনি। শুনি। আরে ভাগিনা গেছে চিলমারি, কিনিয়ে আনছে ভাগনা নাল শাড়ি, সেই না শাড়ি আমার মনে ধরে না, ও দয়ার ভাগিনা। মানে যদি মিউজিক থাকতো তাহলে ভালো হতো। আরেকটা আছে, আরে খাটো সেঙ্গিরির নাটক বেশি, লম্বা সেঙ্গিরি ঝগিরি রে, মিডিয়াম সেঙ্গিরির কাহিনী বেশি রে, এই যে কহমর বান্দি ঝগড়া করে সৌরি নন্দের সাথে গো, লম্বা সেঙ্গিরি ঝগিরি বেশি গো। মানে যখন আমি মঞ্চে গাই, ছেলেপেলেরা অনেক মজা পায়, নাচানাচি, এবং এই গীতগুলো যে পরিমাণ ভাইরাল আমাদের উত্তরবঙ্গে, কল্পনার বাইরে। আমি শিল্পী না, কিন্তু পেশাদার কোনো শিল্পী না, কিন্তু এত প্রোগ্রাম পাই, এটা কল্পনার বাইরে। প্রতি ঈদের মধ্যে পয়লা বৈশাখে একদিনে 3টা করে প্রোগ্রামের শিডিউল থাকে, যাই 1.5-2 মিনিট হচ্ছে হানিফ সঙ্গে স্যারের মতো উপস্থাপনা করি, আর 12-13 মিনিট 3-4টে গীত বলে আমি নেমে যাই। মানে এইরকম। আমি আবার আমার মিউজিক ভিডিও করছি 4টা-5টা, এবং আমার গাইবান্ধা জেলা নিয়ে আবার গানও করছি। ওকে, আমার গাইবান্ধা জেলা নিয়ে দুইটা লাইন শুনি একটু। তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও রে আইও বন্ধু গাইবান্ধা জেলায়, লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা হাইরে, লইয়া যাইতাম বালাসি ঘাট আরো প্রাচীন মাস্তা, গান গাইয়া শোনাইতাম মন পাইতে তোমার, আমি গান গাইয়া শোনাইতাম মন পাইতে তোমার, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়, তুমি আইও আইও রে বন্ধু গাইবান্ধা জেলায়। এটা আমার মৌলিক গান, প্রথম মিউজিক ভিডিও। এবং আমি হচ্ছে আর একটা ফোক গানও করছি। আমার সুখ পরাণের পাখি কারাস মানে এখন আমি চাইয়া দেখি, শূন্য খাসা পইরা রইল দিয়া গেলা ফাঁকি, শূন্য খাসা পইরা রইল দিয়া গেলা ফাঁকি, সুখ পরাণের পাখি কারাস মানে এখন আমি চাইয়া দেখি। প্রথম কলি। এক্সট্রিমলি ট্যালেন্টেড, এ ছেলে বহু দূর আসার জন্য আসছে, এক্সট্রিমলি ট্যালেন্টেড।
তারপর ওই গান চলতেছে, চারিদিকে বিখ্যাত হওয়া শুরু হয়ে গেছে তোমার। হ্যাঁ মানে স্টার্টিং পেমেন্ট কত ছিল? 10,000 টাকার মতো, রাইট? জি, 10,500। সর্বোচ্চ পেমেন্ট কত পেয়েছো? বলবো অবশ্যই 6,30,000 হ্যাঁ? এরকম। ইন এ মান্থ, এক মাসে মানে এটা সর্বোচ্চ ছিল এক মাস। 6,30,000। ওরে এরকম। বাবা, আনুমানিক কত ইনকাম করছো সব মিলায়? সব মিলে আমি যে টাকা ইনকাম করি সেইটাতে আমি খুব ভালো কাজ করছি, একটাও খারাপ কাজ করি নাই। আমার পরিবার প্রায় 12-13 জন মানুষ, তাদের সবার মুখে হাসি, সবার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমার উপর নির্ভর করে। এই 12-13 জনের সবার? জি। এখন ফলোয়ার কত? আমার পেজে হচ্ছে প্রায় মিলিয়ন। আর রাজু মিয়াতে? রঞ্জু মিয়া, সরি রঞ্জু মিয়া, আই এম সো সরি, রঞ্জু মিয়াতে রঞ্জু মিয়াতে 1 মিলিয়ন কাছাকাছি। এবং আমার একটা বাংলা দিয়ে, একটা যেটা ইংলিশ দিয়ে ওটা আমার হচ্ছে পেজ, আর যেটা বাংলা দিয়ে ওটা তো প্রায় 8 লাখ। সব মিলে 18 লক্ষ। জি। ইউটিউব? ইউটিউবে আমার গান বা আমার অভিনয় অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে আছে, কিন্তু আমি আসলে ইউটিউব বুঝতাম না। এই 7-8 মাস আগে আব্দুর রব মামা এই 1 বছর আগে, হয়তো 1.5-2 বছর আগে একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে। তুমি 2017 থেকে লাইনে আছো ইউটিউবে। কিন্তু আমি আসলে ইউটিউব কি জানি, ফেসবুক আমি এখনো বলি যে আমি আসলে এইসব খুবই কম বুঝি। কম বুঝলে তোমার ক্রিয়েটিভিটি এরকম থাকবে। যারা ধান্দা এসব জিনিস বেশি বুঝে তাদের ক্রিয়েটিভিটি। আমার আজও ফেসবুকে একটা পাসওয়ার্ড চেঞ্জ করতে গেলে আমি মেহেদী হাসান মুন্নার কাছে যাই। আজও ইউটিউবে একটা বাবা ওই জিনিসগুলো একটু অন্তত নিজের কন্ট্রোল না, ওইটা মানে আমি আসলে বুঝি কম। মানে আমার বুঝতে হবে যাদের পাসওয়ার্ডটা, যাদের মাধ্যমে আমার ফেসবুক পেজ খোলা, যাদের কারণে আজকে আমি এই জায়গাতে আসছি, তাদেরকে আসলে আমি অতীত কখনো ভুলতে চাই না। না তুমি তো বিশ্বাস করবাই, বাট এতটুকু অন্তত না, আমি বিশ্বাসের মর্যাদা রাখছি। তার এই দেখেন 7-8 বছরের জার্নিতে তারা কখনো তা আমার তো বটেই, তা তো এই আর কি অ্যাপ্রিশিয়েটেড। যেমন আমার ইউটিউব চ্যানেল দেখে আব্দুর রব মামা, উনি ইউটিউব চ্যানেলটা খুলে দেয়। একটা ইউটিউব চ্যানেল আমি বিক্রিও করছি 50 আপনার হচ্ছে 40,000 টাকা। পরে আবার এটা মিউজিক ভিডিও করার জন্য এটা রেমুনারেশন কেমন? না যখন কোনো প্রোগ্রামে যাও, মানে ওই যে বিভিন্ন স্টেজ প্রোগ্রাম বা এসবে যাও, আমি না হলেও তো একজন পেশাদার শিল্পীর চেয়ে বেশি প্রোগ্রাম করি, কিন্তু আমাকে কোনো অ্যারেঞ্জার বলতে পারবে না যে আমি কারো কাছ থেকে বাজেট চাইছি যে আমাকে এত টাকা দিতে হবে। ওই কারণে হয়তো আমি বেশি প্রোগ্রাম পাই। আমি যাই, ধরেন কেউ যদি টাকা দেয় কম হয়, আমি বলি যে ভাই আমাকে আর কিছু দিতে হবে। আমি কোথাও বাজেট করে যাই না। বুঝতে পারছি। তুমি আছোই শুধু তোমার ক্রিয়েটিভিটি নিয়ে, জি, যে আরও কি ডেভেলপ করা যায়। তুমি অলরেডি অভিনয়ের সাথে জড়িত, তুমি দারুণ সুন্দর গান করো, তুমি মিমিক্রি করতে পারো খুব চমৎকার, অনেকগুলো ইভেন কমেন্ট্রির কথা তো আসলোই। দেখেন এই জিনিস আসলে অতীত কেন ভুলতে চাই না। যে ছেলেটার একটা ফোন কেনার সামর্থ্য ছিল না, ভালো একটা জামা কাপড় কেনার সামর্থ্য ছিল না, ভালো খাবার দাবারের সামর্থ্য ছিল না, সেই ছেলেটা চাইলে আজকে ভালো প্যান্ট শার্ট কিনতে পারে, একটা যে কোনো আইফোন কিনতে পারে, যে কোনো গাড়িতে উঠতে পারে। আমার পরিবারের ঋণ ছিল, পরিশোধ করছি। আমার ভালো ঘর দুয়ার ছিল না, ঘর দুয়ার করছি। তারপর আমার ছোট্ট একটা কাপড়ের শোরুম আছে। সব আপনাদের কৃতিত্ব, যারা আমার ভিডিওগুলো দেখে। সেই কারণে অতীত কখনো ভুলতে চাই না। আমি এক সময় আমার যারা 2 জন বন্ধু, আমি পড়াশোনা করি নাই, কিন্তু আমি 3 জন ছেলেকে বন্ধু হিসেবে দাবি করি। তারা একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং একজন কুষ্টিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আর একজন এলাকাতেই চাকরি করে। আমি দেখছি যে কেউ বড় গলায় কখনো বলে নাই যে রঞ্জু আমাদের ফ্রেন্ড হয়, কিন্তু ওরা 3 জন সবসময় বড় গলায় বলতো রঞ্জু আমাদের ফ্রেন্ড হয়। কিন্তু আজ অবধি তাদের সঙ্গে আমার একটু মানে দূরত্ব কমেনি। এই কারণে আসলে অতীত ভুলতে চাই না। আমাদের এলাকা এমন একটা এলাকা, আমাদের এলাকায় এসপি আছে, পাবনা ইউনিভার্সিটির প্রফেসররা আছে, বিভিন্ন জন বিভিন্ন বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে জব করে, কিন্তু তারা কখনো বুঝতে দেয়নি যে রঞ্জু অশিক্ষিত বা রঞ্জু ক্লাস 6 থেকে পড়াশোনা। আমাদের এলাকায় এমন একটা এখন অবধি প্রায় 200-250 ছেলে পেলে আমরা ঈদের মধ্যে একই কালার পাঞ্জাবি, একই কালার শার্ট, একই কালার টি শার্ট, গ্যাপ। মানে আমাদের এলাকায় বললাম না যে বিকেল হলে আজান, মানে কেউ মাইকে অ্যানাউন্স করতেছে মাঠে আসতে হবে, না হলে বাড়ির বাইরে বের হওয়া যাবে না। আমাদের একটা সংগঠন আছে এখন অবধি খুব ভালো ভালো। এইবার হচ্ছে ম্যারাথন, পুরো গাইবান্ধা জেলায় খুব সুনামের সাথে একটা আমাদের সংগঠন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন BWA। মানে ধরেন আপনি যখন পড়াশোনা করবেন না, তখন একটা ছেলে অনেক বাজে পথে যায়, কিন্তু আমি যে এলাকায় জন্মগ্রহণ করছি ইনশাআল্লাহ খুবই ভালো। বললাম তো তারা এখনও এসপি, এখন রানিং ইউনিভার্সিটির অনেক মানে প্রফেসর আছে, কিন্তু তারা যখন ছুটিতে বাড়িতে আসে বুঝতেই দেয় না কে প্রফেসর, কে রঞ্জু, কে কি। মানে এই আমাদের এলাকার এই বন্ডিংটা এখনো আছে। একদমই তাই। এলাকার প্রতি তোমার অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত। একদম জিরো লেভেল থেকে তোমাকে পুরো এলাকায় কিন্তু সাপোর্ট করে এত পর্যন্ত নিয়ে এসেছে। আর আমি বরাবরই আমাদের গাইবান্ধা জেলা সহ উত্তরবঙ্গে যারা মানুষ আছে এই কন্টেন্ট ক্রিয়েশনে এসে এই ছোট্ট ভাই তুই আমাদেরকে একটু চোখ রাখ। রাজশাহী
আমাকে আমাকে এই আমি বুড়ো আদমিটাকে একটু টেনে নিয়ে যাওয়া যায় কিনা একটু দাও ভাই। আপনি তো গুরু মানুষ। আরে গুরু গুরু করতে করতে আমাকে শালা পাহাড়ে জঙ্গলে পাঠাইছে। আমাদের- আমিও বাঁচতে চাই, আমিও করে কর্মে খেতে চাই। আমাদের উত্তরবঙ্গের মানুষ, আমার গাইবান্ধা জেলার মানুষ, আমি এই জার্নিতে মেলা কিছু সম্মুখীন হয়েছিলাম, কিন্তু তারপর আমাকে কেউ নিরাশ করেনি। দেখেন এখন তো ফেসবুকে 50,000 ভিউ হলে একজন ভাইরাল, একজন সেলিব্রিটি। আসলে আমি একটা জিনিস বলতে চাই যে ফেসবুকের ভিউ এক জিনিস, ফলোয়ার এক জিনিস, মানুষের ভালোবাসা এক জিনিস। আমি এটা মানে খুব গর্ব করে বলি যে কখন একটা মানুষ যদি স্মার্টফোন আজ অব্দি চোখে দেখে না, কিন্তু সে মানুষটা আমাকে চেনে। কারণ উত্তরবঙ্গে বিয়ে বাড়ি হলেই আমার গীত বাজবে বক্সে। টিপির মধ্যে এখন তো ওয়াইফাই, প্রতিটা চায়ের দোকানে বাজে, ওখানে আমার কেউ হানিফ সঙ্গীত স্যারের মতো কথা বলি সেটা দেখে, কেউ বিয়ে বাড়ির ছেলে হয় বিয়ে বাড়ির গীত বলি সেটা দেখে, কেউ অভিনয় দেখে। মানে এটা খুব ভালো লাগে আর কি। আমি যেখানে যাই একটা মঞ্চে সর্বোচ্চ আমি থাকি হলো 15 মিনিট, কিন্তু আমার ছবি উঠতে 1.5 ঘন্টা চলে যায়। এই যে একটা ভালোবাসা, সব কৃতিত্ব আমি বরাবরই আমার যারা আমাকে দেখে তাদের প্রতি কৃতজ্ঞ। আর যে মানুষটাকে অনুকরণ করি, অনেকে দেখা হলেই বলে যে দ্বিতীয় হানিফ সংকেত, ডুপ্লিকেট হানিফ সংকেত না থাকলে তুমি আসবা। মানে আমি আপনাদের এই লাইভের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে বলতে চাই যে বাংলাদেশের মধ্যে হানিফ সংকেত একজনের জন্মায় নিছে, ওনার বিকল্প আসলে কোনোভাবেই সম্ভব না। ওনার যদি বিকল্প তৈরি হয় সেটা উনি নিজেই তৈরি করবেন। আমি স্যারকে সম্মান করি, শ্রদ্ধা করি, সেই জায়গা থেকে তাকে অনুকরণ করি। দেখা হয়েছে কখনো? না, দেখা হওয়া উচিত অবশ্যই। এটা তো আমার মানে এই 8-10 বছরের মানে সবচেয়ে বড় ইচ্ছা এটা। এবং বিভিন্ন সংবাদ মাধ্যম আমাকে নিউজ করছে, সব জায়গায় একটাই কথা যে স্যারকে শুধু সামনে থেকে এক নজর দেখবো, তাকে স্যালুট করব। আমাদের বিষ বাষ্পের মতো ছড়িয়ে পড়তেছে স্পেশালি কন্টেন্ট ক্রিয়েশনের নোংরামি। এটা আসার খবর। এখনকার যে প্রেজেন্ট রেজিম তারা চেষ্টা করতেছে যে কন্টেন্ট ক্রিয়েশনের উপর একটা অ্যাটলিস্ট মূলনীতি তৈরি করতে, একটা নীতিমালা তৈরি করতে। আরও গুড একটা নিউজ স্পেশালি ফর দ্য কন্টেন্ট ক্রিয়েটার্স, যে এইখানে সব রকমের ট্যাক্স মৌকুফের জন্য ঘোষণা দেওয়া হয়েছে। একটা প্রবাবল ট্যাক্সের পসিবিলিটি দেখা দিয়েছিল 7.5%, সেটাকে উইথড্র করে নেওয়া হয়েছে। সে ধরনের কোনো প্রপোজাল আসবে না, এবং বাকি যে ট্যাক্সগুলো ছিল সেগুলো রেয়ার দেওয়ার প্ল্যান করা হয়েছে। গুড পার্ট হচ্ছে যে আমি যতদূর জানি কয়েকশো কোটি টাকার টেকনোলজিক্যাল ইনস্ট্রুমেন্ট কেনা হচ্ছে, যাতে করে নেগেটিভ বা বাজে কন্টেন্ট ক্রিয়েশন যারা এর মধ্যে আছে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসা যায়, একটা নীতিমালার ভেতর দিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে আরও আসার খবর যে আমাদের দেশে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যেভাবে সামনে থেকে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করতেছে, নেতৃত্ব দিচ্ছে, সেটা আমাদেরকে আসার পথ দেখায়। ওই মানে যেটা হয় স্টার্টিংয়ে আমরা হয়তো জাতি হিসেবে বিভ্রান্ত হয়ে পড়েছিলাম ইন্টারনেটের মতো এরকম একটা পাওয়ারফুল টুল দেখে, যে কারণে আমরা অনেক বাজে বাজে কন্টেন্ট, বাজে বাজে কাহিনী, এবং আমরাও দর্শক হিসেবে বাজে বাজে জিনিস দেখতাম। এখনও দেখি, কিন্তু এর পরিমাণ কমে আসছে। এখন আমরা আসলে সুস্থ ধারায় ফিরে এসেছি ইন্টারনেট এই ওয়ার্ল্ডে, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে ভালো ভালো কন্টেন্ট দেখতে আমরা শুরু করেছি, যে কারণে রঞ্জু মিয়ার মতো মানুষ অনেক বেশি বিখ্যাত হচ্ছে এবং আমাদের ভালোবাসার কারণ হচ্ছে। আমি স্পেশালি চিত্ত মিডিয়ার কথা বলবো। চিত্ত মিডিয়ার জুয়েল দারুণভাবে সামনের দিকে চলে আসে। কিছুদিন আগে দেখলাম যে প্রাইম মিনিস্টার নিজে জুয়েলের সাথে দেখা করার জন্য তাকে ইনভাইট করে নিয়ে আসছিল। এটা হচ্ছে আশার খবর যে ভালো কন্টেন্ট, ভালো প্রোগ্রাম মানুষ পছন্দ করতে শুরু করেছে। এবং এর জন্য আরেক দফায় তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে যারা এই ধরনের ভালো জিনিস মানুষের কাছে উপস্থাপন করতেছে চমৎকারভাবে, এবং মানুষ সেটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে। তার মানে ভালো জিনিসের কদর আসলেই আছে। আমার অনুষ্ঠান একদম শেষের দিকে চলে আসছি। আমার তোমাকে ছাড়তে মন চাচ্ছে না। মনে হচ্ছে যে তোমার কাছে আরও লম্বা সময় ধরে তোমার এই যে বিভিন্ন মিমিক্রি সেগুলো শুনি, তোমার গান শুনি। আমার অসম্ভব ভালো লাগছে তোমার গান। আমি কোনো বোদ্ধা না যে তোমার গান কোন স্কেলে গেল কি গেল না, এটাতে আমার কোনো যায় আসে না। বাট তুমি যখন গান করতেছিলে মনে হচ্ছে যে আমার বাঙালিয়ানা, আমার বাংলার ঘর, আমার বাংলার মাটি, সমস্ত স্মেল যেন এখান থেকে পাচ্ছি। তোমার ভয়েসের মধ্যে, স্পেশালি তোমার ফোকের মধ্যে, দেশের গানের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে আমাকে আমার মাটির সাথে একদম মিশায় দাও, কাছে নিয়ে আসো, শেকড়ের একদম কাছে নিয়ে আসো, সেই ফ্লেভারটা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই টেস্ট তোমার গলায় দিয়েছেন। তো আমার ধারণা যে গীতের কথা তুমি বলতেছো, বা পালা গান, বা ভবিষ্যতে এরকম ট্রেডিশনাল সং, অথবা দেশাত্মবোধক গান, স্পেশালি ফোক সং, অথবা সুফিয়ানা ঘরানার সং, একদিন মনে হয় তুমি অন্য লেভেলে নিয়ে যেতে পারবে। আমার বিশ্বাস শুনে এরকম মনে হয়েছে। কারণ বহু বছর আমি একটা বড় বাংলা, আজকেও আছে বাংলা ভিশন, আমি গানের প্রোগ্রাম হোস্ট করি, মিউজিক ক্লাব। বাংলাদেশের যত ফোনো লাইভ গান হয় তার মধ্যে সবচেয়ে পুরাতন এবং সবচেয়ে বিখ্যাত প্রোগ্রাম।
এই জন্য অ্যাটলিস্ট আমি একটু বলতেই পারি যে আমার কান তো অন্তত রেডি আছে, যে গত 8 বছরও বেশি হবে যেখানে এমন কোনো সিঙ্গার নাই যাকে আমি উপস্থাপনা করিনি বাংলাদেশে। তাতে আমার মনে হচ্ছে যে তোমার হিউজ হিউজ ফিউচার ওয়েট করতেছে সামনে। অনুষ্ঠান একদম শেষ প্রান্তে কিছু যদি বলতে চাও রঞ্জু, এই যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে, যারা চিন্তা করতেছে, তাদের জন্য যদি কিছু বলতে চাও, এবং তোমার এই জার্নিকে নিয়ে আর যদি কোনো কিছু যোগ করতে চাও। আচ্ছা, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছে, আমি এখন কন্টেন্ট ক্রিয়েটরের নামে একটা হচ্ছে মিট আপ হয়, মিলন মেলা। তো আমরাও কিছু টাকার বিনিময়ে হলেও বা হোক, নিজের আরও পার্সোনালিটি বাড়ার জন্য আমরাও যাই। কিন্তু সেখানে যা বরাবর একটা কথাই বলছি যে দেখেন, এখন কন্টেন্ট ক্রিয়েটররা এমন হয়েছে যে কোনো একটা সেলিব্রিটি, এখন তো 5 লাখ ফলোয়ার্স বা 1 মিলিয়ন ফলোয়ার হলেই একজন সেলিব্রিটি হয়। তো সেলিব্রিটিরা গেলে হয় কি, ওই যে বা এখন কন্টেন্ট ক্রিয়েটররা সাংবাদিকের মতো ক্যামেরা ধরে, ওই কন্টেন্ট ক্রিয়েটর কী বলবে আমি এটা নিয়ে আমার পেজে ছাড়বো। তো এই রকম কন্টেন্ট ক্রিয়েশন করে কোনো কাজ নেই। ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনার ভিতরে কি প্রতিভা আছে, আপনি কি বলতে চান সেইটা তুলে ধরতে হবে। আজকে না হোক কালকে না হোক, যদি ভালো কাজ করেন, ভালো কিছু দেখান, ভালো কিছু শেখার আছে, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি যে ভালো একটা পর্যায়ে আসবে আপনার। তো ওই কারণেই বলবো, দেখেন কিছুদিন আগে এমন একটা বাংলাদেশে শুরু হয়েছিল ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। যদি প্রশ্ন করি যে আপনি কিভাবে আসলেন, কয় শখ করতে করতে হয়ে গেল, দেখতে দেখতে হয়ে গেল, মনিটাইজেশন চালু করে দাও। এখন কিন্তু ইনকাম কমাই দিছে। আগে যদি একটা কন্টেন্ট ক্রিয়েটর প্রতি মাসে সর্বনিম্ন 1 লাখ টাকা ইনকাম করতো, সে এখন প্রতি মাসে 10,000 টাকা বের করতে পারে। সার্ভাইভ করবে কিভাবে? হ্যাঁ, বাঁচবে কিভাবে? অনেক তো আবার ধরে গেছে। আমি প্রতি জায়গায় এটা বলি যে আপনি যে পেশায় আছেন, আমার চোখে দেখা, কেউ গার্মেন্টসের চাকরি ছেড়ে দিছে, কেউ ব্যাংকে চাকরি করে সেটাও ছেড়ে দিছে, কেউ কোম্পানিতে চাকরি করে ছেড়ে দিছে। পরিবারের লোকজন কি খাইলো না খাইলো সেটা নাই, দেনা করে করে ফোন কিনে ভিডিও করতে যায়। এরকম অনেকে ব্যবসার সঙ্গে ছিল, দোকান ভালো ফোন বিক্রি করছে, মোটরসাইকেল বিক্রি করে কন্টেন্ট ক্রিয়েশন করছে। তারা আজকে পাগল হয়ে গেছে, আমার চোখের দেখা। আমি এই জন্য বরাবরই একটা কথা বলবো, যে পেশায় আছেন সেই পেশাকে আগে প্রাধান্য দিবেন, তারপর কন্টেন্ট ক্রিয়েশন করবেন। দেখেন, আজকে যদি আপনি আমার দেখা দেখি কন্টেন্ট ক্রিয়েশন আসেন, এটা ভুল করবেন আপনি। আমার ফেসবুক থেকে যদি প্রতি মাসে 10,000 টাকাও আসে, 2টা অনুষ্ঠান করলে ভালো একটা টাকা পাই। যে কোনো একটা মাসে ছোট ছোট কোম্পানির আমরা একটু রিলস বানায় যদি দেই, সেখান থেকেও একটা অ্যামাউন্ট পাই। আমাদের সাথে আপনি যদি তাল করে এসে ঘর দুয়ার সংসার চাকরি বাকরি ছেড়ে আসি কন্টেন্ট ক্রিয়েশন করেন, তাহলে আপনি ভুল করবেন। তো ওই কারণেই বলবো, যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, যে কাজের সঙ্গে আছেন সেই কাজকে প্রাধান্য দিবেন, তারপর ফেসবুকে এসে আপনার ভালো লাগা খারাপ লাগাকে আপনি শেয়ার করবেন। আজকে না হোক কালকে হবে। আর কন্টেন্ট ক্রিয়েশন ফেসবুক প্ল্যাটফর্ম এমন একটা প্ল্যাটফর্ম, আপনি কোটি টাকার জামা কাপড় পরবেন, ভালো গাড়িতে উঠবেন, ভালো ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, কাজ হবে না যদি আপনার ভিতরে প্রতিভা না থাকে। যদি আপনি মানুষকে কিছু না দেখাতে পারেন, কিছু না শোনাতে পারেন, কাজ হবে না। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। ফেসবুকে কারো অ্যাটিটিউড দেখায় না। ফেসবুকে যারা অ্যাটিটিউড দেখায় তারা ইনকামের জন্য আসে না, তারা শুধু অ্যাটিটিউডে দেখায়। তো এই কারণে বলবো যে ভালো কাজ করবেন, ভালো জিনিসের সঙ্গে থাকবেন। এই যে আপনি চিত্তমিটের কথা বললেন, আমি যখন পেজটা আমার 30,000 সাবস্ক্রাইবার, তখন থেকে আমি হানিফ সঙ্গে স্যারকে যেদিন থেকে তাকে ফলো করি, তাকে আমি ফলো দিছি আমার পেজ থেকে। এবং চিত্ত মিডিয়ার প্রথম যেদিন আমার ভিডিও আসে, উপরে একদিনে প্রায় 4টা ভিডিও আমার সামনে আসে, আমি ওনাকে ফলো করছি। আমার পেজে 2জন মানুষকে ফলো দেওয়া, একজন চিত্ত মিডিয়া জুয়েল ভাইয়া, আর একজন আমার যাকে অনুকরণ করি, যার কারণে আজকে এই জায়গা অবধি আসছে হানিফ সংকেত স্যার। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, অনুষ্ঠান শেষ করতেছি। শেষ মুহূর্তে আরেক দফায় ধন্যবাদ জানাতে চাই রঞ্জু মিয়াকে। তার যে কথাটা আমি বারবারই বলতেছিলাম, স্টার্টিংয়ে যা বলেছি তার সম্বন্ধে, যে আমরা যারা খুব পরিশীলিত জীবনের মধ্য দিয়ে বড় হচ্ছি, তারা তো হচ্ছি, কিন্তু যারা নিজের পথ নিজেরা তৈরি করে, অনেক কষ্টের জীবনটাকে নিজের মতো করে যুদ্ধ করে এবং শেখরে যাওয়ার গল্প তৈরি করে, তারা কিন্তু ডিফারেন্ট, তারা আমাদের চাইতে আলাদা, তারা অন্যরকম, তারা অসাধারণ। এবং অনুষ্ঠানের শেষ প্রান্তে এখনও লোভ ছাড়তে পারতেছি না, যাবারও মনে হচ্ছে হানিফ সংকেতের মতো করে কথা শুনি আপনার মুখ থেকে, তোমার মুখ থেকে। আরেক দফায় শুনতে চাচ্ছি। এবার তুমি চাইলে অবাকাকে নিয়ে বলতে পারো, চাইলে তুমি ঢাকা এফএমকে নিয়ে বলতে পারো, চাইলে আমাদের যে ভালোবাসা বাংলাদেশের প্রোগ্রাম এটা নিয়ে বলতে পারো, পিঙ্কিকে নিয়ে বলতে পারো, পুরো এনভায়রনমেন্ট নিয়ে বলতে পারো, বাট যাই বলো কন্ডিশন একটাই, হানিফ সংকেত হয়ে যাওয়া আবার। আচ্ছা, ঠিক আছে, ওকে। এবং এই কথা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নিব। অ্যান্ড অ্যাকশন।
দর্শক মণ্ডলী, ভালোবাসা যদি হয় মিশে ভরসা, তাই নিয়ে থাকা হবে শুধু নিরাশা। তবে কেউ নিরাশ হবেন না, ঢাকা এফএম আপনাদের জন্য এই রকম নতুন কোনো গেস্টকে নিয়ে আবারও হাজির হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। বিদায় নিচ্ছি সবার কাছ থেকে। অনেক অনেক দোয়া থাকলো রঞ্জু মিয়ার জন্য, অ্যান্ড অফকোর্স আপনারা আমাদের সাথে আছেন। এই ভালোবাসা যেন অবিরতভাবে চলতে থাকে। এই ছিল আজকের ভালোবাসার বাংলাদেশ। আবার চলে আসবো পরে বৃহস্পতিবার নতুন আরেকজন গেস্ট নিয়ে। আশা করছি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে এবং আমাদের স্টুডিওতে এসে আপনার গল্প বলতে চাইলে 01841904904 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ অথবা টেক্সট মেসেজ করে দিতে হবে। আমি আসলে ভাইয়ার উপস্থাপনার মধ্যে এমন ডুবে পড়েছি, আমি আর কিভাবে বিদায় নিব ওইটা বলেই আমি আজকের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।